এতদিন দিদি বলতেন না, প্রশ্ন করতেন না বিভিন্ন মিটিং মিছিল থেকে যে আমি চোর, কুণাল চোর, রাজীব চোর। এতদিনে কেউ একটা উত্তর দিয়েছে, একে তো চোর, তার উপরে আবার ডাকাত। বাঙালকে নাকি হাইকোর্ট দেখাতে নেই, আর পশ্চিমবঙ্গের যে কোনো ঘটনা ঘটলে সুপ্রিম কোর্টের নিচে কথাই বলতে নেই। সেই পরিস্থিতি এখন আমাদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি। এমন করে বলা হচ্ছে ইডি এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুপক্ষই চলে গেছেন সুপ্রিম কোর্টে। ইডি গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় আগে থেকেই খেলে রেখে দিয়েছিলেন, যেন মনে হচ্ছে দু তরফ থেকে দুজনে একেবারে বক্সিং ম্যাচে নেমে পড়েছেন, বক্সিং রিংয়ে একে অপরের নাক টাক ফাটিয়ে একাকার কাণ্ড করে দেবেন। কিন্তু আসলে ব্যাপারটা কিন্তু এরকম নয়। ব্যাপারটা হচ্ছে অনেকটা ওই শীতকালের পিকনিকের মতো ব্যাডমিন্টন খেলা চলছে দুপক্ষের তরফ থেকে। এদিক থেকে একবার ওদিকে যাচ্ছে শাটলকক, আমরা মাঝখানে বসে একবার এদিকে তাকাচ্ছি, একবার ওদিকে তাকাচ্ছি। মাঝখানে বসে বসে আমরা একটু ওই উফ উফ করে মাঝে মধ্যে চিৎকার চেঁচামেচি করছি, কিন্তু মোদ্দা কথা তাদের দুজনের মধ্যে একটা ব্যাডমিন্টন ম্যাচ চলছে। কেন বলুন তো সবকিছু ছেড়ে ব্যাডমিন্টন বললাম? দেখবেন সব পাড়াতেই হয় এটা, শীতকালে ব্যাডমিন্টন টুর্নামেন্ট, একেবারে পাড়ায় একটা যুদ্ধের মতো ব্যাপার, জিততে হবে। আরেকটা হচ্ছে শীতকালে পিকনিকের ব্যাডমিন্টন। এবারে যখন ওই টুর্নামেন্ট মতো ম্যাচ হয় তখন আমরা বলি চালিয়ে খেল, তখন তো হারা জেতার ব্যাপার, পয়েন্ট পেতে হবে। আর যখন পিকনিকের ব্যাডমিন্টন খেলা হয় তখন বিষয়টা এরকম যে টাইম কিল করতে হবে, বেশ মজা লাগছে, ভালো লাগছে, ভাতটা নামলেই তো খেতে ডাকবে, ততক্ষণ পর্যন্ত কি করা যাবে, জমিয়ে খেলো। মানে শাটলককটা যেন নিচে না পড়ে, এদিক থেকে মারবে টুক, ওদিক থেকে মারবে টাক, এদিক থেকে টুক, ওদিক থেকে টাক, এইভাবে চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত সময়টা যাওয়া যায়, কাটুক সময়টা এইভাবে। তারপর ওই যে বললাম ভাতটা উপর দিলেই খেতে ডাকবে, মাংসের সঙ্গে গরম গরম খেয়ে ফেলতে হবে। তো সেই রকমই টুক আর টাক করে সুন্দর জমিয়ে ব্যাডমিন্টন খেলা চলছে। কেন বলছি এদিক থেকে টুক আর ওদিক থেকে টাক হচ্ছে? দেখুন, প্রথমে ইডি পৌঁছে গেল হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে, যে এইভাবে তাদের তদন্তে বাধা দেওয়া হয়েছে। তার সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত ফাইলপত্র নিয়ে চলে গেছেন, খুবই সাংঘাতিক ব্যাপার। তাহলে এবার বিচারপতিদের বিচার করতে হবে। হাইকোর্টে পৌঁছালো ইডি, আইপ্যাকও পৌঁছেছে হাইকোর্টে, কিন্তু সেখানে দুপক্ষের কারোর কথাই বিচারপতি শুনলেন না। তার কারণ সেখানে এমন ঝামেলা হলো, বিচারপতি কিছু শুনতেও পারলেন না, বিরক্ত হয়ে গেলেন, তিনি বেরিয়ে চলে গেলেন, মামলা পিছিয়ে দিলেন। এবার এইটা হওয়ার পরে ইডি এখন কি করে, তার কাছে আর কি বা করার মতো আছে, সে তাড়াতাড়ি চলে যায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে এবং গিয়ে বলে যে দেখুন আমাদের মামলাটা শুনুন তাড়াতাড়ি, এরকম করবেন না, অন্য কোনো বিচারপতি শুনুন, কিন্তু মামলাটা শুনতে হবে। এবার প্রধান বিচারপতি বলছেন না বস, পিছিয়ে গেছে, ডেট দেওয়া হয়ে গেছে, এখানে আমাদের আর কিছু করার নেই, তোমরা আবার সেই ডেট অনুযায়ী এসো, যাও গিয়ে একটু ঘুগনি টুগনি খেয়ে ঘুরে টুরে এসো। এখন তো পিসিও এই সমস্ত দোকান টোকানের কথা খুব বেশি করে বলছেন, নিশ্চয়ই নতুন নতুন দোকান হয়েছে, তোমরা খাওয়া দাওয়া করে এসো। এখন কথাটা হচ্ছে এরপরে এই জায়গাটাতে আর কি কি হয়েছে সেই নিয়ে আর আমি ডিটেলসে আজ যাচ্ছি না, এর আগের পর্বে আমি খুব পরিষ্কার বলে দিয়েছি, তার লিঙ্কও নিচে দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন। এরপরে যেটা হলো সেটা হচ্ছে আমাদের রাজ্যের তরফ থেকে একেবারে দৌড়ে দৌড়ে চলে যাওয়া হলো সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে আমাদের রাজ্যের তরফ থেকে অলরেডি ক্যাভিয়েট দাখিল করে দেওয়া হলো এবং বলা হলো যে ইডি যদি সুপ্রিম কোর্টে কোনো রকম এসব মামলা নিয়ে আসে বস, আমাদের কিন্তু জানাতে হবে, আমাদের পক্ষের কথাও শুনতে হবে, আমাদের কথা না শুনে কোনো রকম আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না। এবার আপনি বলুন 10 তারিখে আগে ভাগে আমাদের রাজ্য সরকার গিয়ে সুপ্রিম কোর্টে দাখিল করে দিল ক্যাভিয়েট, এটা কি করে করলো তারা আগে ভাগে? কারণ আমাদের রাজ্যের কাছে এসব বিষয় বহুত এক্সপিরিয়েন্স হয় ভাই, বহুত এক্সপিরিয়েন্স হয়, তারা জানে সুপ্রিম কোর্টে ইডি যাবে আমাদের না জানিয়ে, যদি ওখান থেকে কিছু বেরিয়ে যায় আমাদের, তাহলে আগে ভাগে গিয়ে সবটা করে রাখতে হবে। দেখুন আমাদের রাজ্যের লক্ষ্মীর ভান্ডার, এই যে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, এগুলো তো নস্যি। আমাদের রাজ্য সরকার এই যে অসাধারণ উকিল ভাতা শুরু করেছে, যার অন্যতম বড় বেনিফিশিয়ারি হচ্ছেন কপিল সিব্বল, যিনি আমাদের রাজ্য সরকারের হয়ে সুপ্রিম কোর্টে গিয়ে প্রত্যেক দিন একটা করে মামলা অন্তত না লড়লে, কিছু না কিছু না বললে তার দুপুরের ভাত রাতের রুটিটা হজম হয় না। তো কাজেই সুপ্রিম কোর্টে যে এই বিষয়টা নিয়ে যাওয়া হবে সেটা তো রাজ্য সরকার আগে থেকে বুঝতেই পেরেছিল। সেদিক থেকে দেখতে গেলে ইডি একটু দেরি করে ফেলেছে, দুদিন বাদে তারা সুপ্রিম কোর্টে গেছে এবং জানা যাচ্ছে আমাদের রাজ্যের বিরুদ্ধে দুটো মামলা, জোড়া মামলা কিন্তু দাখিল করেছে ইডি সুপ্রিম কোর্টে। ইডির বক্তব্য হচ্ছে তারা তদন্ত করছিল, তাদের তদন্তে বাধা দেওয়া হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে ফাইল টাইল সমস্ত কিছু নিয়ে গেছেন, ইলেকট্রনিক্স ডিভাইস যা যা ছিল মানে ল্যাপটপ ফোন সেই সমস্ত নিয়ে যাওয়া হয়েছে। এবার একদম যখন তদন্ত চলছে ইডির বিভিন্ন কাজকর্ম তারা যখন করছে সেখানে, তার মাঝখানে এসে এইরকমভাবে রীতিমতো হামলা চালানো হয়েছে এবং সমস্ত কাজকর্ম বন্ধ করে দেওয়া হয়েছে, তাদের হাত থেকে জিনিস কেড়ে নিয়ে যাওয়া হয়েছে, পুলিশ নিয়ে এসে তাদের হাত থেকে সব জিনিসপত্র নিয়ে যাওয়া হয়েছে। তারা ফরেন্সিক এভিডেন্স কালেক্ট করার
যে কাজকর্ম করছিলেন সেগুলো মাঝপথে থেমে গেছে। শুধুমাত্র প্রতীক জৈনের বাড়ি নয়, যখন আইপ্যাকের দপ্তরে তারা কাজ করতে গেছেন, যখন সেখানে তারা হানা দিয়েছেন, সেখানেও রাজ্য পুলিশ এমনভাবে বাধা দিয়েছে যে তারা কিন্তু তাদের কাজকর্ম ঠিক করে করতে পারেননি। এবং এখানেই এই যে মুখ্যমন্ত্রী এসে ফাইল, ল্যাপটপ, ফোন সবকিছু নিয়ে গেছেন এবং সঙ্গে করে লোকজন নিয়ে এসেছেন যাদের হাতে আবার আগ্নেয়াস্ত্র ছিল, অর্থাৎ রাজ্য পুলিশের কথাই বলা হচ্ছে, এইভাবে যে ইডির হাত থেকে জিনিসপত্র কেড়ে নিয়ে চলে যাওয়া হয়েছে, এই বিষয়টাকে চুরি এবং ডাকাতির সঙ্গে তুলনা করেছে ইডি। এই মর্মেই আদালতে তারা কিন্তু তাদের পিটিশনটা দাখিল করেছে এবং এটাই বলেছে যে রীতিমতো ডাকাতি করা হয়েছে। আমাদের হাত থেকে এভিডেন্স, আমাদের হাত থেকে ফোন, ল্যাপটপ, আমাদের তদন্তের যা যা প্রয়োজন যেগুলো আমরা সেখানে নিতে গেছিলাম সেগুলো এইভাবে ছিনতাই করে নিয়ে চলে যাওয়া হয়েছে। অর্থাৎ বুঝতেই পারছেন টুক আর টাকের খেলা কিভাবে চলছে। একজন যাচ্ছে ক্যাভিয়েট দাখিল করছে, আরেকজন গিয়ে জোড়া মামলা করছে, আরেকজনও ওত পেতে বসে রয়েছে, কি বলা যায়। এবারে এই যে মামলা সুপ্রিম কোর্টে গেছে, সুপ্রিম কোর্টে এটা আদৌ ঘাস পাবে কি না, নাকি এটাকে আবার ঠেলে হাইকোর্টেই পাঠিয়ে দেওয়া হবে, সেটা তো সময়ের খেলা। এবং সময়ের খেলাতেও আপনি টুক আর টাক দেখতে পাবেন। যদি এরকম হয় যে সুপ্রিম কোর্ট মামলাটা শুনতে রাজি হয়েছে, সেক্ষেত্রে আমাদের রাজ্যের তরফ থেকে দুরকম বলার জিনিস আছে। এক, তারা বলতে পারে ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া হচ্ছে, হাইকোর্টে কেন আপনারা শুনতে দেবেন না, আপনারা কেন শুনবেন, হাইকোর্টে পাঠিয়ে দিন। না হলে আরো একটা বলার জায়গা আছে, আর সেটা হচ্ছে যে দেখুন আমাদের কথাও কিন্তু শুনতে হবে, ওই যে আমরা ক্যাভিয়েট দাখিল করে রেখে দিয়েছি, অতএব আমাদের সাবমিশন করার জন্য আপনি সময় দিন, এত তাড়াহুড়ো করলে হবে না, আমাদের একটু সময় দিন, আমরা আমাদের সাবমিশন দেব, এই বলে খানিকটা তো টেনে নিয়ে যাওয়াই যাবে। আর তাছাড়া আরজিকর মামলা বলুন, ডিএর মামলা বলুন, এগুলো দেখতে দেখতে এতদিনে তো অবশ্যই করে একটা আইডিয়া হয়েই গেছে আপনাদেরও যে কিভাবে তারিখ পে তারিখে টেনে নিয়ে যাওয়ার খেলাটা চলে আদালতে। কিন্তু ইডিও এখানে কিন্তু একেবারে চালিয়ে সঙ্গত দিচ্ছে, ইডিও কিন্তু একদম শাটলককটা পড়ার কোনো সুযোগ দিচ্ছে না। কারণ ইডির তরফ থেকে একটা যুক্তি আদালতের সামনে রাখা হয়েছে। ইডি বলছে দেখুন এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাজটা করেছেন, এটা তিনি যে প্রথমবার করলেন, খুব হঠকারিতা করে তিনি এবারে করে ফেলেছেন, বা আবেগের বশবর্তী হয়ে তিনি এইবার এরকম ভাবে চলে গিয়ে খুব রেগে টেগে গিয়ে কাজটা করে ফেলেছেন, এমনটা নয়। এটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা এস্টাবলিশড প্যাটার্ন। তিনি এই জিনিসটাই করে থাকেন, যখনই তদন্ত হয় এবং তার কাছের লোকজনের যদি তদন্ত বা এই ধরনের কিছু হয়ে থাকে, তাহলে সেই অন্যায়কে গার্ড করার জন্য, শিল্ড করার জন্য বারবার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এ ধরনের কাজ করেছেন বলে ইডির তরফ থেকে আদালতে তিনটে উদাহরণ, তিনটে ঘটনার কথা জানানো হয়েছে। প্রথম 2019-এর 3রা ফেব্রুয়ারি সারদা মামলায় তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানার প্রতিবাদে ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসেছিলেন। দ্বিতীয় উদাহরণ যেটা ইডির তরফ থেকে আদালতে দেওয়া হচ্ছে সেটা হলো 2021-এর 23শে ফেব্রুয়ারি কয়লা পাচার মামলায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে তাঁদের বাড়ি গিয়েছিল সিবিআই, কিন্তু তদন্তকারীরা পৌঁছানোর আগেই সেখানে গিয়ে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তৃতীয় যে ঘটনাটার উদাহরণ ইডির তরফ থেকে দেওয়া হচ্ছে আদালতে, সেটা হলো 2021-এর 17ই মে নারদা কাণ্ডে গ্রেপ্তার হন ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চ্যাটার্জি। নিজাম প্যালেসে এই হেভিওয়েটদের তুলে নিয়ে যায় সিবিআই। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছে গিয়েছিলেন, ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন তিনি, আপনারা জানেন ঘন্টার পর ঘন্টা সেখানে কিন্তু ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাজেই এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো নতুন আচরণ নয়, হঠাৎ করে ফেলা কোনো ঘটনা নয়, মমতা বন্দ্যোপাধ্যায় এটাই করে থাকেন। ইডির তরফ থেকে উদাহরণ দিয়ে আদালতের সামনে এই তথ্য তুলে ধরা হয়েছে। ইডির তরফ থেকে একটু আগেই আপনাদের বললাম সুপ্রিম কোর্টে জোড়া মামলা দায়ের করা হয়েছে, তার মধ্যে একটা মামলা ইডি করেছে, আরেকটা মামলা দায়ের করেছেন ইডির 3জন আধিকারিক, নিশান্ত কুমার, বিক্রম আহলাওয়াত এবং প্রশান্ত চান্ডিল। এই 3জন আধিকারিক কিন্তু একটা অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টে গেছেন। এবারে ইডির আধিকারিকদের আলাদা করে মামলা করার কি দরকার পড়লো? আগের পর্বে আমি একটা আশঙ্কার কথা আপনাদের জানিয়েছিলাম যে ইডির অফিসারদের বিরুদ্ধে যেহেতু এফআইআর হয়ে গেছে আমাদের রাজ্যে, সেক্ষেত্রে কিন্তু এই ইডির অফিসারদের আমাদের রাজ্যের পুলিশ যে কোনো দিন জিজ্ঞাসাবাদ করতে হবে, তদন্তের জন্য দরকার বলে তুলে নিয়ে যেতেই পারে। এর আগে আমরা দেখেছি সিবিআই অফিসারদের একেবারে রাস্তা থেকে তুলে নিয়ে চলে গেছে পুলিশ রাজীব কুমারের সময়, তো এখানে ইডির অফিসারদেরও কিন্তু আমাদের রাজ্যের পুলিশ তুলে নিয়ে যেতেই পারে। আপনারা জানেন এই ইডির অফিসারদের বিরুদ্ধে অভিযোগ কে করেছেন? মমতা বন্দ্যোপাধ্যায়। দুটো পৃথক থানায় তিনি অভিযোগ দায়ের করেছেন ইডির অফিসার এবং তারই সঙ্গে অজ্ঞাত পরিচয় সিআরপিএফ জওয়ানদের বিরুদ্ধে, যে তারা এইভাবে তার দলের নথিপত্র আইপ্যাকের অফিস এবং প্রতীক জৈনের বাড়ি থেকে চুরি করতে এসেছিলেন, তারা ভয় দেখিয়েছেন, হুমকি দিয়েছেন, এই সমস্ত মর্মে মমতা বন্দ্যোপাধ্যায় দুটো এফআইআর করেছেন।
তারই সঙ্গে আমাদের রাজ্যের যে পুলিশ তারাও কিন্তু স্বতঃপ্রণোদিত হয়ে এই ইডির বিরুদ্ধে এবং ওই অজ্ঞাত পরিচয় সিআরপিএফ জওয়ানদের বিরুদ্ধে অভিযোগ করেছে, তারাও পদক্ষেপ নিচ্ছে এবং তাদের দাবিটা হচ্ছে যে ইডির অফিসারদের যেটা দায়িত্ব সেটা হলো স্থানীয় পুলিশকে জানিয়ে তবে তারা রেড করতে যাবে, কিন্তু এক্ষেত্রে সে সমস্ত নিয়ম মানা হয়নি। প্রতীক জৈনের বিল্ডিংয়ে অনুপ্রবেশ করে গেছেন ওই সমস্ত ইডির অফিসাররা, তারা স্থানীয় থানাকে জানাননি। থানার লোকজন যখন পরে খোঁজ খবর নিতে গেছেন তখন সিআরপিএফ জওয়ানরা তাদের ধাক্কা দিয়েছেন, পুলিশের গায়ে হাত দিয়েছেন, এই মর্মে অভিযোগ করা হয়েছে। এবার এই যে ইডির 3 জন আধিকারিক সুপ্রিম কোর্টে মামলা করেছেন তার 24 ঘন্টা আগে খবর আসছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এফআইআর এবং আমাদের রাজ্য পুলিশের যে এফআইআর ইডির বিরুদ্ধে রয়েছে সেইটার তদন্তের একটা অংশ হিসেবে কোন কোন ইডির অফিসার প্রতীক জৈনের বাড়িতে এবং আইপ্যাকের দপ্তরে হানা দিয়েছিলেন, কোন কোন অফিসার তদন্ত করতে এসেছিলেন সেই দিন, সেটা খোঁজ খবর নেওয়া শুরু করেছে আমাদের রাজ্যের পুলিশ। ওই ইডির অফিসারদের শনাক্তকরণের প্রক্রিয়া আমাদের রাজ্যের পুলিশ শুরু করেছে এবং তারই সঙ্গে কোন কোন সিআরপিএফ জওয়ান সেই দিন ইডির ওই তদন্তকারী দলের সঙ্গে এসেছিলেন তাদেরও খোঁজ খবর নেওয়া শুরু করেছে আমাদের রাজ্যের পুলিশ। তারাও কে কোন কোন অফিসার এসেছিলেন, তাদের কি নাম, সে সমস্ত শনাক্ত করা, খুঁজে দেখা, এই সমস্ত প্রক্রিয়া আমাদের রাজ্যের পুলিশ শুরু করেছে। এবং তারই একদিনের মাথায় এই খবর আসছে যে ইডির 3 জন আধিকারিক অলরেডি আগেভাগে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করে দিয়েছেন। একদিকে ইডি বলছে যে আমাদের পুলিশ বাধা দিয়েছে, অন্যদিকে পুলিশ বলছে যে ইডি আমাদের না জানিয়ে গেছে, ভয় দেখিয়েছে, হুমকি দিয়েছে, ইত্যাদি এবং ইত্যাদি। তো এই মুহূর্তে ইডির তরফ থেকে দুটো পদক্ষেপ দেখা যাচ্ছে। এক হচ্ছে সুপ্রিম কোর্টে তারা যে মামলা করেছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সঙ্গে কিন্তু আরো কয়েকজনের নাম তারা যুক্ত করেছে, আর সেই নামগুলো হচ্ছে আমাদের রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা এবং কলকাতার ডিসি দক্ষিণ প্রিয়ব্রত রায়, এবং তারই সঙ্গে ইডির 3 জন আধিকারিক নিশান্ত কুমার, বিক্রম আহলাওয়াত, প্রশান্ত চান্ডিল, তারা কিন্তু মামলা নিয়ে পৌঁছে গেছেন, অভিযোগ নিয়ে পৌঁছে গেছেন সুপ্রিম কোর্টে। অলরেডি তারা একটা মামলা করেছেন। এর মাধ্যমে যেটা হবে সেটা হলো যেমনটা আশঙ্কা করা হচ্ছিল, যেহেতু ইডির আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর রয়েছে পশ্চিমবঙ্গে এবং সেটা পুলিশ করেছেন এবং মুখ্যমন্ত্রী করেছেন, সেইখানে যদি এদের কাউকে তুলে নিয়ে যাওয়া হয়, ইডির কোনো অফিসারদের, এই আধিকারিকদের তুলে নিয়ে যায় পুলিশ, তাহলে সঙ্গে সঙ্গে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে আদালতে তারা এই কথাটা বলতে পারবেন যে দেখুন আমরা কিন্তু মামলা করে রেখেছিলাম আগে থেকে, আমাদের এইভাবে তুলে নিয়ে চলে গেল, আপনি স্যার একটু ব্যাপারটা পুরোটা দেখুন। মানে আদালতকে বিষয়টা জানিয়ে রাখা হয়েছে, অর্থাৎ এই আশঙ্কাটা একেবারেই অমূলক নয়। ইডির তরফ থেকে সুপ্রিম কোর্টে কি কি আবেদন করা হয়েছে সেটাও আপনাদের জানিয়ে রাখি। প্রথমত শেক্সপিয়ার সরণি থানায় দায়ের করা এফআইআর এর স্থগিতাদেশ চেয়েছে ইডি। আগেই বললাম এই শেক্সপিয়ার সরণি থানায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ রয়েছে যে ইডির আধিকারিকরা ভয় দেখিয়েছেন, হুমকি দিয়েছেন ইত্যাদি, এবং সেই পরিপ্রেক্ষিতে যদি ইডির আধিকারিকদের আবার তুলে নিয়ে যাওয়া হয়, ইডির আধিকারিকরাও অলরেডি সুপ্রিম কোর্টে মামলা করেই রেখেছেন, প্লাস ইডির তরফ থেকে আবেদন করা হয়েছে যে ওই এফআইআর এর উপরে যেন স্থগিতাদেশ দেওয়া হয়। এছাড়া ইডির তরফ থেকে আবেদন করা হচ্ছে কয়লা তদন্তে যুক্ত কোনো কেন্দ্রীয় আধিকারিকের বিরুদ্ধে কলকাতা তথা বাংলার কোনো থানায় যেন আর এফআইআর না গ্রহণ করা হয়। তৃতীয় আবেদন, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়ে যাওয়া বৈদ্যুতিন যন্ত্র মানে যে ল্যাপটপ, ফোন যা যা তিনি নিয়ে গেছেন সেখান থেকে কোনো তথ্য ডিলিট করা এবং ক্লোন করা যেন না হয় সেই নির্দেশ দেওয়ার জন্য আবেদন করা হয়েছে সুপ্রিম কোর্টে। এবং ইডির তরফ থেকে আবেদন করা হচ্ছে যে সিবিআই তদন্ত যেন এই বিষয়টায় হয়। তো নির্বাচনের আগে এই হচ্ছে সিন, এদিক থেকে টুক আর ওদিক থেকে টাক চলছে, জমিয়ে ব্যাডমিন্টন খেলা চলছে, আর কিছুক্ষণ পরেই পিকনিকের ভাত থুরি ভোট এসে যাবে এবং সঙ্গে সঙ্গে সবাই চলে যাবেন, ডাক পড়বে, সবাই খেতে বসে পড়বেন। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।